নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আইনি আলোচনায় প্রত্যেককে স্বাগত জানাই এবং প্রত্যেককে অনুরোধ করছি আমার যে এই আইনি আলোচনা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আমরা যে একের পর এক বিষয় নিয়ে আইনি আলোচনা করব, তাতে আপনারা অটোমেটিক এই আইনি আলোচনা আপনি দেখতে পাবেন এবং অন্যকে দেখতে সহযোগিতা করুন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর। এফআইআর কখন কাকে বলে, কোথায় এফআইআর প্রভিশন দেওয়া আছে বা এফআইআর ডেফিনেশন কী, এগুলো বিএনএসএস চালুর আগে সিআরপিসি 154 সিআরপিসিতে এফআইআর ডেফিনেশন দেওয়া আছে এবং এর প্রসেস কী ছিল সেটাও আপনাদের সামনে আলোচনা করব এবং বর্তমানে বিএনএসএস চালু হয়ে এটা কীভাবে এর প্রসেস আছে বা কীরকমভাবে এফআইআর আমরা করতে পারি সেটাও নিয়ে আলোচনা করব। সিআরপিসি 154 সেখানে বলা আছে, যদি কোনো কগনিজেবল অফেন্স ঘটে, কোনো কমপ্লেনে যদি আপনি কোনো কমপ্লেনের অভিযোগ দিতে আসে, সেখানে যদি ধর্তব্য অপরাধের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনাকে এফআইআর করতে হবে। এটা অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইন বলা আছে এবং এটা করতে আপনি বাধ্য, ম্যান্ডেটরি। কিন্তু সেই জায়গায় আর একটা জিনিসও উল্লেখ করা আছে যে ললিতা কুমারী ভার্সেস স্টেট অফ ইউপি একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বেরিয়েছিল। সেখানে বলা হয়েছিল 4 রকম অফেন্স কগনিজেবল, 4 রকম অফেন্স কী কী? একটা যে কমার্শিয়াল, একটা মেট্রোম্যানিয়াল, একটা করাপশন, আর 4 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ডাক্তার নেগলিজেন্সি। এই 4 ক্যাটাগরি যদি অফেন্সে কগনিজেবল অফেন্সের কোনো কমপ্লেন আসতো, সেই ক্ষেত্রে সেই জাজমেন্টে পরিষ্কার বলে দেওয়া আছে সেখানে আপনি একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবেন। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে 14 দিনের মধ্যে কোর্টকে জানাবেন, কমপ্লায়েন্স রিপোর্ট দিবেন যে এটা এফআইআর করা যাবে না যাবে না। সেটা আপনাকে 14 দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে এবং কোর্টকে অবশ্যই জানাতে হবে। কী ছিল? 4 রকম অফেন্সের ক্ষেত্রে। আবার বলছি 4 রকম কী কী অফেন্স? একটা হচ্ছে কমার্শিয়াল, একটা করাপ্টেড, একটা হচ্ছে ম্যাট্রোম্যানিয়াল, আর 4 নম্বর হচ্ছে ডাক্তার নেগলিজেন্সির ক্ষেত্রে। এটা গেল এফআইআর সিআরপিসির প্রভিশন। তাহলে আর একটা কী ছিল, যদি আপনারা থানায় এসে যদি কোনো অভিযোগ কেস করতে চাইতেন, কেস না হতো তাহলে বড় সাহেবকে জানাতেন, এসপি স্যারকে জানাতেন। যদি সেখান থেকে কোনো রেসপন্স না হতো তাহলে আপনারা কী করতেন, ডাক মাধ্যমে, কোর্টের মাধ্যমে আপনার কোর্টে গিয়ে একটা কমপ্লেন করতেন, যেটা আমরা এমপি কেস বলি। তাহলে একটা ডাইরেক্টলি একটা এফআইআর করা হতো, একটা কোর্টের মাধ্যমে এফআইআর করা হতো, কোর্ট ডাইরেকশন দিত, সেইভাবে এফআইআর হতো। এটা ছিল 154 সিআরপিসিতে বিএনএস চালুর আগে। আর একটা ছিল 0 এফআইআর প্রভিশন ওখানে ছিল, কিন্তু 0 এফআইআর প্রভিশনটা আমরা খুবভাবে এটা কার্যকরী হতো না, অনেকে এটা যারা জানে সেটাই কার্যকরী হতো, কিন্তু ওখানে 0 এফআইআর প্রভিশনও দেওয়া ছিল। বিএনএসএস চালু হয়ে যাওয়ার পর এখানে কীভাবে এফআইআর হয় সেটা আপনাকে জানতে হবে। 1 নম্বর কথা হচ্ছে, যেটা কগনিজেবল অফেন্স যদি ঘটে সেই ক্ষেত্রে আপনি এফআইআর করবেন। কিন্তু ললিতা কুমারী ভার্সেস স্টেট অফ ইউপির যে 4টে ক্যাটাগরি জাজমেন্ট দেওয়া ছিল, করা ছিল, অফেন্স দেওয়া ছিল, এই ক্ষেত্রে কিন্তু সেটা নাই। কি আছে? 173 ক্লোজ 3তে বলা আছে, 170 ক্লোজ 3 বিএনএসএস ক্লিয়ার বলে দেওয়া আছে, যদি কোনো কগনিজেবল অফেন্স ঘটে, যদি কগনিজেবল অফেন্সের কোনো কমপ্লেন আসে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে অফেন্সের পানিশেবল যে মোর দেন 3 ইয়ার্স, লেস দেন 7 ইয়ার্স। মাথায় রাখবেন, যদি কোনো ধর্তব্য অপরাধের ঘটনার অভিযোগ আসে, সেই অভিযোগের পানিশমেন্ট যদি 3 বছরের বেশি এবং 7 বছরের কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে পারেন। সেটা কী করে করতে পারেন? সেই ক্ষেত্রে আপনাকে যে আপনার ইউনিট আছে, ইউনিটের ডিএসপি স্যারের পারমিশন নিতে হবে। পারমিশন নিয়ে আপনাকে এটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে হবে এবং করার পর আপনি 14 দিনের মধ্যে সেই সেম রিপোর্ট আপনাকে সাবমিট করতে হবে। তাহলে আগে কি ছিল? সিআরপিসিতে ললিতা কুমারী ভার্সেস অফ ইউপির জাজমেন্টে 4টে ক্যাটাগরিক্যাল ভাগ করে দিয়েছিল, যেটার ক্ষেত্রে আপনি 14 দিনের আপনি কি করতে পারেন, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে পারেন। কিন্তু এখানে বিএনএসএস চালু হওয়ার এখানে এনি অফেন্স পানিশেবল হবে মোর দেন 3 ইয়ার্স, লেস দেন 7 ইয়ার্স, যেটা ধর্তব্যর ক্ষেত্রে। যে কোনো অপরাধ
যার পানিশমেন্ট 3 বছরের বেশি এবং 7 বছরের কম কম হলে আপনার যদি মনে হয় যে এটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনি ডিএসপি স্যারের পারমিশন নিয়ে সেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কমপ্লিট করার পর একটা কমপ্লায়েন্স রিপোর্ট আপনাকে 14 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এটা হচ্ছে গেল। তাহলে একটা তথ্য পরবর্তী গেল। এখানেও যেমন আগে আপনার এমপি কোর্টের মাধ্যমে কমপ্লেন এসে কোর্ট ডাইরেকশনে দেওয়ার পরে যেমন এফআইআর হতো সেটাও আছে। জিরো এফআইআরের প্রভিশনটা এটা খুব ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে, যে কোনো কেসের ক্ষেত্রে কোনো জুরিডিকশনের কোনো গল্প নাই। আপনার যদি কোনো কেউ অভিযোগ করতে যায় সেই ক্ষেত্রে যে আপনি বলতে পারবেন না যে আমার জুরিডিকশনে পড়ছেন না, আপনাকে ডায়েরি লিখে ওখানে জিরো এফআইআর আপনাকে স্টার্ট করতে হবে। এরপরে ভিডিওতে জিরো এফআইআরটা কি আমি ডিটেলস বলবো, তাই এটা শুনে রাখুন যে এটা আপনারা মাথায় রাখবেন। যে কোনো জায়গায় ঘটনা ঘটুক, আমার যদি ঘটনা কলকাতায় হয়ে থাকে, ইনসিডেন্ট ঘটে থাকে, আমি ফারাক্কাতেও সেটা কমপ্লেন করাতে পারি, সেটাকে বলা হচ্ছে জিরো এফআইআর। আর একটা এখানে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে কমপ্লেন। ইলেকট্রনিক মাধ্যমে কমপ্লেন, যেটা কমিউনিকেট, যেটা ইলেকট্রনিক মাধ্যমে কমপ্লেন কী আছে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি যদি থানায় আসতে অপারগ হয়, ঘটনা ঘটার পরে যদি মনে করে যে আমার থানা আজকে ঘটনা ঘটেছে, আমি যদি আজকে থানা যাই তাহলে আমার অনেক সমস্যা হতে পারে বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তাহলে আপনি বাড়িতে বসে আপনি কোনো হোয়াটসঅ্যাপ, ইমেলের মাধ্যমে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। ভালো করে মাথায় এটা ভালো করে বুঝতে হবে। আপনার যদি কোনো রকম অভিযোগ থাকে, আপনি এখন ডাইরেক্টলি মেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইলেকট্রনিক যে পদ্ধতি আছে তার মাধ্যমে আপনি আপনার অভিযোগ যে থানায় জানাতে চাইছেন সেই থানায় জানাতে পারেন। কিন্তু এটাও আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ধরেন কোনো একটা মেল করলেন, সেই মেলের টাইম থেকে আপনাকে 72 ঘন্টার মধ্যে এসে থানায় এসে ওই এফআইআর আপনাকে একটা সিগনেচার করতে হবে। আবার ক্লিয়ার বলে দিচ্ছি, আমি একটা অভিযোগ করলাম, আমার দেখা গেল কোনো একটা মহিলা রেপ হয়েছে বা কোনো মহিলার ওপরে কোনো অত্যাচার হয়েছে, সে ভয়ে অভিযোগ করতে পারছে না। সে যদি এখন বাড়ি থেকে বেরোয় তাহলে এলাকার যারা দুষ্কৃতী আছে তাতে তার প্রাণহানির আশঙ্কা করতে পারে। উনি বাড়িতে বসে থানার মেল আইডিতে উনি অভিযোগ জানাতে পারেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আপনি যখন থানার মেল আইডিতে অভিযোগ জানাচ্ছেন সেই সময় থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে থানায় এসে জাস্ট একটা সিগনেচার করতে হবে। সিগনেচার করলেই আপনার যে এফআইআরটা হচ্ছে সেটা এফআইআরটা অ্যাপ্রুভেবল হয়ে যাবে। এটা ক্লিয়ার হলো? নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আমি আর একটা ভিডিও ডাউনলোড করব, তার জন্য আপনারা দেখতেই থাকবেন ভিডিও এবং দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।